একটি নদী, কিন্তু সেই নদীকে ঘিরেই এখন শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভূরাজনৈতিক দাবার খেলা। উত্তরাঞ্চলের কোটি মানুষের দীর্ঘ ১.৫ দশকের কান্না, শুষ্ক মৌসুমে ফেটে যাওয়া কৃষি জমি, বর্ষায় হঠাৎ নেমে আসা ধ্বংসাত্মক বন্যা, সবকিছুর কেন্দ্রে থাকা তিস্তা নদী এখন আর কেবল একটি নদী নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির এক বিস্ফোরক যুদ্ধক্ষেত্রে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। তার এই ঘোষণার পর সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যদি এই কাজ বাস্তবায়ন করে, তবে বিএনপির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে জামাত। আর এই ঘোষণার পর থেকেই ভারতের ক্ষমতার কেন্দ্রে নয়াদিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে চরম অস্বস্তি। কারণ বাংলাদেশ এবার শুধু একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি, বরং এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের বহু বছরের কৌশলগত নিরাপত্তা, পানি কূটনীতি এবং দক্ষিণ এশিয়ায় একক আধিপত্যের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে তখনই, যখন চীন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক অংশীদারিত্বে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। প্রশ্ন এখন একটাই, তিস্তা নদীর এই প্রকল্প কি কেবল উন্নয়ন, নাকি এটি দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র বদলে দেওয়ার এক ঐতিহাসিক পাল্টা আঘাত? ঘটনার শুরু বহু আগের। হিমালয়ের বুক চিরে নেমে আসা তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে শেষ পর্যন্ত যমুনার সাথে মিশেছে। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কৃষি, সেচ, জীবিকা সবকিছুই এই নদীর পানির উপর নির্ভরশীল। কিন্তু গত ১.৫ দশক ধরে তিস্তা বাংলাদেশের মানুষের কাছে আশীর্বাদ নয়, বরং অভিশাপে পরিণত হয়েছে। শীতকাল এলেই উজান থেকে পানি আটকে দেয় ভারত, ফলে নদীর বুক শুকিয়ে ধু ধু বালুচরে পরিণত হয়। হাজার হাজার কৃষক জমিতে সেচ দিতে না পেরে ঋণের বোঝা নিয়ে পথে বসে যায়। আবার বর্ষা আসতেই ভারতের গজলডোবা ব্যারেজের কপাট একসাথে খুলে দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যায় তলিয়ে যায়। ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেসে যায়, লাখো মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ২০১১ সালে বহুল আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল। বাংলাদেশ প্রায় নিশ্চিত ছিল যে বহু বছরের সংকটের সমাধান আসছে, কিন্তু শেষ মুহূর্তে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি পুরো সমীকরণ বদলে দেয়। ঠিক এই জায়গাতেই আসে নতুন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারেন, অনন্তকাল দিল্লির করুণার আশায় বসে থাকলে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কখনোই শেষ হবে না। তাই বাংলাদেশ এবার নিজস্ব ভূখণ্ডে বৈজ্ঞানিক নদী ব্যবস্থাপনার মাধ্যমে স্বাধীন সমাধানের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। জন্ম নেয় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১৪ কোটি কিউবিক মিটার জমে থাকা পলি অপসারণ করা হবে। পুনরুদ্ধার করা হবে প্রায় ১৭১ বর্গ কিলোমিটার নতুন জমি। নির্মাণ করা হবে ১২৪ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদীর দুই পার আধুনিকভাবে সংরক্ষণ করা হবে। কৃষকদের জন্য নতুন সেচ অবকাঠামো তৈরি করা হবে। শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য আধুনিক ওয়াটার রিজার্ভ সিস্টেম গড়ে তোলা হবে। আর এই পুরো কাজটি করবে চীন। এই বিশাল প্রকল্প বাস্তবায়নের কারিগরি অংশীদার হিসেবে এগিয়ে আসে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চায়না সফরে তিস্তাসহ মোট ৮টি সমঝোতা স্মারক এবং ৩টি বড় প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছেন। এখান থেকেই ভারতের মাথা ব্যথা শুরু, কারণ এই প্রকল্পের অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলে, আর সেটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর সামরিক করিডর শিলিগুড়ি করিডর, যাকে অনেকে চিকেন স্নেক বলে চেনে, তার একেবারে কাছাকাছি। এই সরু ভূখণ্ড মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, এই করিডোর দিয়েই যুক্ত। ভারতের সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় ভয় হচ্ছে, যদি তিস্তা প্রকল্পে চীনের প্রকৌশলী, সার্ভে বিশেষজ্ঞ এবং উন্নত প্রযুক্তি দীর্ঘমেয়াদে কাজ করে, তাহলে তারা এই স্পর্শকাতর সীমান্ত এলাকার
ভৌগোলিক এবং সামরিক তথ্য সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। কারণ নদী ব্যবস্থাপনার মতো বড় প্রকল্পে হাইড্রোগ্রাফিক সার্ভে, জিওস্পেশাল ম্যাপিং, স্যাটেলাইট কমিউনিকেশন এবং অত্যন্ত উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করতে হয়। ভারতের আশঙ্কা, এই প্রযুক্তির আড়ালে চীন হয়তো সিকিম এবং পশ্চিমবঙ্গে ভারতের সামরিক ঘাঁটির মুভমেন্ট পর্যবেক্ষণ করতে পারবে। পরিস্থিতি সামাল দিতে ভারত অতীতে নিজেরাই বাংলাদেশকে বিকল্প প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল, চীনকে বাদ দিয়ে ভারত তিস্তা প্রকল্পে অর্থায়ন এবং কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। উদ্দেশ্য ছিল একটাই, চীনকে এই কৌশলগত অঞ্চল থেকে দূরে রাখা। শেখ হাসিনা ভারতের এই কথায় মাথা নত করেছিলেন বারবার, কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। ক্ষমতার পালাবদলের পর তারেক রহমান প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বেছে নেন মালয়েশিয়া এবং চায়নাকে। এতে একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা যায়, বাংলাদেশ এখন নিজের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। ভারতের আপত্তি উপেক্ষা করে বাংলাদেশ শুধু তিস্তা প্রকল্পে চীনের সাথে এগোয়নি, একই সঙ্গে মোংলা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পেও ভারতীয় প্রস্তাবের বদলে চীনা প্রস্তাবকে গুরুত্ব দিয়েছে। আর এরপরেই আসে সবচেয়ে নাটকীয় ঘটনা। ভারতের একাধিক জাতীয় গণমাধ্যমে টানা উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, বাংলাদেশে চীনের এই প্রকল্প দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু এর জবাব আসে সরাসরি বেইজিং থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক একটি স্বাধীন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব। এখানে কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ ভারতের চাপ বা মন্তব্য গ্রহণযোগ্য নয়। এই বক্তব্য কার্যত ভারতের উদ্দেশ্যে কড়া কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হয়। ঢাকা এবং বেইজিং এখন দ্রুত গতিতে যৌথ সমীক্ষা এগিয়ে নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ এবার শুধু নদী পুনরুদ্ধার করছে না, বরং একটি বার্তা দিচ্ছে। সেই বার্তা হলো, বাংলাদেশ আর কারো করুণার অপেক্ষায় বসে থাকা রাষ্ট্র নয়। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। একসময় বাংলাদেশের বড় উন্নয়ন সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লির প্রতিক্রিয়া নিয়ে ভাবতে হতো। এখন ঢাকা নিজস্ব কৌশলগত স্বার্থ অনুযায়ী নতুন মেট্রো বেছে নিয়েছে। তিস্তা প্রকল্প তাই এখন শুধু নদীর পানি বা কৃষি উন্নয়ন নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন বাঁচানোর যুদ্ধ। এটি ভারতের দীর্ঘদিনের পানি নিয়ন্ত্রণ রাজনীতির বিরুদ্ধে এক পাল্টা কৌশল। এটি চীনের দক্ষিণ এশিয়ায় কৌশলগত উপস্থিতি বিস্তারের নতুন দরজা। এবং সবচেয়ে বড় কথা হলো, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের নতুন ঘোষণা। আজ পুরো দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে তিস্তার দিকে। তারেক রহমান কি পারবেন সমস্ত ভয়, জ্বর, চাপ উপেক্ষা করে তিস্তার এই মহাপরিকল্পনায় চায়নাকে যুক্ত করে সেটি সফল করতে, নাকি তিনি ব্যর্থ হবেন? দর্শক, জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।